দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেসের হয়ে ভোট ফাইটার হিসাবে কাজ করছেন প্রবীর বিশ্বাস। 2016 সালে ঠিক বিধানসভা নির্বাচনের ফলাফলের 3 দিন আগে একটা ভালো ক্যাপশন দিয়েছিল, নীল ব্যাকগ্রাউন্ডে সাদা চপ্পল, লেখা ছিল যতই নাড়ো কলকাঠি নবান্নে আবার হাওয়াই চটি। প্রবীর, এবারে 2021-এর একটু আর্লি কিছু প্রেডিকশন? না, এবার আমরা বলতে চাইছি বিজয়ী যতই করুক কান্নাকাটি নবান্নে ফের হাওয়াই চটি। আমার একটা ছোট্ট বিজেপি কোথায় কান্নাকাটি করছে? বিজেপি কান্নাকাটি করছে তো অ্যাগ্রেসিভলি তৃণমূল কংগ্রেসের থেকে অনেকে অ্যাগ্রেসিভনেস বিজেপির কোথায় আমাদের ছাটমালগুলো নিয়ে তো দল তৈরি হচ্ছে। তৃণমূল কংগ্রেসের ছাটমাল দিয়ে যারা দল তৈরি করছে তারা বাংলা জিতবে, বাঙালির মন জিতবে। আমার তো ওই পুরনো একটা জিঙ্গল মনে পড়ে যাচ্ছে, ওয়াশিং পাউডার ভাজপা, ওয়াশিং পাউডার ভাজপা। এই ওয়াশিং পাউডার ভাজপা দিয়ে বাংলাকে পরিষ্কার করা যাবে না, বাংলা পরিষ্কার করবে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর পদপ্রার্থীকে 5 জন 6 জন 7 জন 8 জন, শুভেন্দুও বলছে মুখ্যমন্ত্রী হবেন, মুকুল রায় বলছেন হবেন, আবার দূর থেকে শোনাবার করার উনিও বলছেন মুখ্যমন্ত্রী হবেন। মুখ্যমন্ত্রীর মুখটাকে আমরা জানতে চাই। উনি স্বীকার করলেন যে 10 বছরে বাংলা নোংরা হয়েছে, উনি তো স্বীকার করে পশ্চিমবাংলা নোংরা হয়েছে। আপনি তো স্বীকার করলেন যে নোংরা হয়ে গেছে। এখন জনগণ ঠিক করবে কোন ওয়াশিং পাউডার দিয়ে পরিষ্কার করবে, আর জনগণ মনস্থির করে নিয়েছে কোনটা দিয়ে পরিষ্কার করবে। আর পদ্মফুল পাকেই ফোটে, যথেষ্ট পাক তৈরি হয়েছে পশ্চিমবাংলায়। 34 আর 10 50 বছরে অনেক পাক তৈরি হয়েছে। মুখ্যমন্ত্রী পদ কে না, তার আগে বলি অ্যাকচুয়ালি এখন সারা পশ্চিমবঙ্গে একটাই স্লোগান চলছে, হরে কৃষ্ণ হরে হরে, বিজেপি ঘরে ঘরে। সুতরাং নবান্নে কে যাবে, এবার আমরা নবান্নে গিয়ে সত্যি নবান্নেই থাকবো না, রাইটার্সে আসবো, ওটা আমাদের দল পরে সিদ্ধান্ত নেবে। হরে কৃষ্ণ হরে হরে, বিজেপি পায়ে ধরে, তবুও মানুষের মন না ভরে, বিজেপি আসবে না আর ঘরে ঘরে। একদম ঠিক বলেছেন প্রবীর দা। বিজেপি দলের এটাই হচ্ছে সংস্কৃতি যে আমরা মানুষকে ভগবান মনে করি, তাদের পায়ে ধরি, এদের মতো অত্যাচার করি না, প্রাণের চাল চুরি করি না, ত্রিপল চুরি করি না, তোলাবাজি করি না, আমরা কাটমানি করি না, আমরা জনতার আন্দোলন বলি, সেটাকে মানি। আমি একটা কথাই বলতে চাই, ও রে হাল্লা রাজার সেনা, তোরা যুদ্ধ করে করবি কি তা বল। ভোট যুদ্ধ তো হবেই, ভোট যুদ্ধ তো, কিন্তু এটা কি যুদ্ধ হচ্ছে? এটা আলটিমেটলি তো দেখা যাচ্ছে রক্তক্ষরণ হচ্ছে প্রত্যেক বছর। ভোটের নামে তো প্রত্যেক বছর মানুষের রক্তক্ষরণ হচ্ছে, নিরীহ মানুষ মরছে। তার 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 হিসাব কে দেবে? তার দায়িত্ব কে নেবে? তার দায়িত্ব কে নেবে? এতগুলো মানুষ মরছে, মানুষ বড় না হনুমান বড়? আসলে এই দলটা না, বিজেপি, এর কোনো জনভিত্তি নেই। এরা গতবারে 3টে বিধানসভা পেয়েছিল, এবার এরা একটা স্বপ্ন দেখছে। এবং 1 মিনিট, ওরা না বাইরে থেকে না লোক ভাড়া করে আনছে, ভাড়াটে সৈনিক দিয়ে যুদ্ধ। একটা স্লোগান, সেটাও নিজেরা তৈরি করতে পারেনি। স্লোগানটাও দলছুটের মুখ দিয়ে, দলছুটের মুখে স্লোগান দিয়ে ওরা স্লোগানও তৈরি করতে জানেন একটা দল, দেয়ালও লিখতে পারেনি, কোনোদিন লড়াই করেনি। একটা গণ আন্দোলনের নাম বলুক, আমরা নন্দীগ্রাম, আমরা নেতাই, আমরা সিঙ্গুর, আমরা ছোট আগাড়িয়া, আমরা নানুর, আমরা যে গণ আন্দোলন করেছি, একটা গণ আন্দোলনের নাম, বিজেপিকে চ্যালেঞ্জ করছি, বিজেপি হিম্মত থাকে একটা গণ আন্দোলনের নাম বলুক। রাইট করে ক্ষমতা আসছে, গুজরাটে গোদরায় মানুষের রক্তের দাগ আছে ওদের গাতে, ওরা মানুষকে খুন করেছে, ওরা কোনো গণ আন্দোলন করতে জানে? দেখুন, সিঙ্গুরের আন্দোলনের পরে ভারতবর্ষের, বারবার বলি, ভারতবর্ষের সরকার শতাব্দী প্রাচীন জমি অধিগ্রহণ আইন বদলে দিল। এই আন্দোলনের ফলে সারা ভারতের আইন বদলে গেল। সেই আন্দোলন যদি কথা মনে না রাখেন, তাহলে এর থেকে দুর্ভাগ্যের কিছু নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম মানে আন্দোলন, এবং এই মমতা বন্দ্যোপাধ্যায় জমিটা এখানে তৈরি করেছেন আন্দোলন করে। শ্রমিক দ্বারা বলছেন তোলাবাজি দুর্নীতির কথা, যে দুর্নীতির কথা ভাইপোর নাম আনছেন নাম না করে, সেখানে তো প্রমাণ নেই। কিন্তু যেখানে আমরা ছবি দেখেছি ওনাদেরই ওয়েবসাইটে, সেই ছবিগুলো যারা নিয়েছেন সেই ব্যক্তিগুলোর বিরুদ্ধে ওনাদের বক্তব্য কিচ্ছু নেই। তার মানে দুর্নীতির কথা বিজেপির মুখে আর মানায় না। এখন নতুন মানুষকে খাইয়ে ভোটে জেতার চেষ্টা করছেন, মানুষ এটা খাবে না। দুর্নীতি যদি বলতে হয় তাহলে সে দুর্নীতির বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে। কেন নিতে পারছে না? কারণ সেটা নেই, সেই জায়গাটা আমাদের বুঝতে। আজকে যে প্রসঙ্গ তুলছে, সোনার বাংলা করতে চাইছে বিজেপি। সোনার বাংলা আছে, সোনার বাংলা নতুন করে করবেন না। আজকে উনি বলছিলেন শিক্ষকরা আন্দোলন করছেন, তারা দাঁড়িয়ে আছেন। আজকে উনি বলুন তো, ত্রিপুরাতে কি হয়েছে? কতজন শিক্ষককে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে? লজ্জা করে না বলতে। আবার বহিরাগত হয়ে যাবেন আপনি এবারে, আপনার দলই বিজেপির
10 বছরের সরকার আমরা দেখতে পাচ্ছি তৃণমূল আর এদের যৌথভাবে চলছে। আসলে প্লাস্টিকের বাংলায় পরিণত হয়েছে বাংলাটা, সোনার বাংলা আর নেই। তার কারণ হচ্ছে কলকাতা স্মার্ট সিটি এখনো হলো না কেন, এটা আমার একটা প্রশ্ন, নাগরিক হিসেবে প্রশ্ন। দাঁড়ান না, একটু বলতে দিন না, আরে বলতে দিন না রে ভাই, আরে বলতে দিন, দাঁড়ান না। আমি বিজেপিকে জিজ্ঞেস করছি, মোদির কাছে কি যে বুলেট ট্রেনটা বলেছিল দেবে তার টিকিট আছে? দাঁড়ান এক সেকেন্ড। পরিযায়ী শ্রমিক কলকাতা সেফেস্ট সিটি বলছে, কলকাতা সেফেস্ট সিটি। না ছাড়ুন না, ওসব মিথ্যা কথা বলে বলে তো মুখ পচে গেছে, ওদের কেউ চাইছে না। ব্যাপার হচ্ছে পরিযায়ী শ্রমিকদের নিয়ে কেউ আলোচনা করেছেন? পরিযায়ী শ্রমিক অধীর রঞ্জন চৌধুরী প্রচুর পরিযায়ী শ্রমিককে ফিরিয়ে এনেছিল, কিন্তু ওরা বলেছিল 25,000 করে যে ডিমান্ড পার আমাদের ছত্তিশগড় পেল, সে PMGKY এরা পেয়েছে, পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকরা পেয়েছে? জিজ্ঞেস করুন এই কেন্দ্র আর রাজ্যকে। কোথাও পরিযায়ী শ্রমিকের প্রশ্নটা এলো। হ্যাঁ বলুন। এই পরিযায়ী শ্রমিকের ব্যাপারটা নিয়ে আমি বলছি যে CPM যেটা বলে বিপন্ন বাংলার গণতন্ত্র, বিপন্ন বাংলার সংস্কৃতি, এবং এই জন্য গত 26শে নভেম্বর তারা সারা ভারত স্ট্রাইক করলো। তো এখান থেকে বাংলা শ্রমিকদের জন্য, শিল্প শ্রমিকদের জন্য কেন্দ্র বলছে টাকা দিচ্ছে, রাজ্য কাজে লাগাচ্ছে না, রাজ্য বলছে কেন্দ্রের কাছ থেকে টাকা পাচ্ছি না, আমরা করতে পারছি না। এই যে একটা দোতরফা টানাপোড়েনের মধ্যে বাংলা সংস্কৃতি, শিল্প শ্রমিকরা রয়েছে, এটা কি সমস্যার সমাধান হবে? এইটা জানতে। পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে আনার জন্য প্রথম আওয়াজ তুলেছিলেন সোনিয়া গান্ধী। উনি প্রথম বলেছিলেন যে কংগ্রেস ভাড়া দেবে, পরিযায়ী শ্রমিকদেরকে যারা যারা বাইরে আছে সবাইকে তুলে নিয়ে আসুন। কোন নেতৃত্ব বলেনি এই কথা। প্রদেশ কংগ্রেসের যিনি সভাপতি তিনি কিন্তু স্কুলের গন্ডি পেরন্ডি, উনি জানেনই না যে সুপ্রিম কোর্ট সিঙ্গুরের যে অ্যাকুইজিশনটা হয়েছিল সেই অ্যাকুইজিশনটাই বলেছে ব্যাড ইন ল। কংগ্রেসের এই ন্যূনতম ধারণা নেই। কংগ্রেস এখন CPM এর কাছে নিজেদের পতাকাটাকে বিক্রি করে দিয়েছে। যে CPM আমাদের খুন করলো, আমাদের ঘর বাড়ি জ্বালিয়ে দিল, আমাদের ওপর অত্যাচার করলো, সেই CPM এর কাছে তেরঙ্গা পতাকাটা, কংগ্রেসের পতাকাটাকে বিক্রি করে দিয়েছে। স্কুলের হত্যাকাণ্ড, স্কুলের গন্ডি বেরোয়নি, সে প্রদেশ কংগ্রেসের সভাপতি। লজ্জা করে ওদের কথা বলতে যাচ্ছে। দাদা এই দোষে কিন্তু শুধু কংগ্রেস দুষ্ট না, অশিক্ষিত নেতার ব্যাপারে বিজেপি কিন্তু সারা দেশে নাম্বার 1। গরুর দুধে সোনা, গণেশের মূর্তি, প্লাস্টিক সার্জারি, এগুলো আমরা বিজেপি থেকেই শুনে এসেছি। আহা কি আনন্দ আকাশে বাতাসে। আনন্দ কোথায় তাহলে? তুমি যা উদাহরণ। ওই তো বলছি বিজেপি ফ্যাকাশে। বিষ্ণু মাতা কার কাছে না, শুনছেন? 1,500 কেজির বাচ্চা, বিষ্ণু মাতা, যৌন ধর্ম, এগুলো তো কার আবিষ্কার? মহামান্য নেত্রীর আবিষ্কার, ওনাকে আমরা শ্রদ্ধা জানাই। আর পলাশ ভাই এক্ষুনি একটা কথা বলছিল যে ওদের যে নেতারা এখানে এসছে, যাদেরকে নারদা সারদার ভিডিওতে দেখা গেছে, তারা প্রত্যেকে তদন্তে কিন্তু সাহায্য করছে, কেউ কাঁদছে না আমাদের জেলে ভরা হবে। ওনাদের নেত্রী কেন ভাবছেন? কারণ উনি ভয় পাচ্ছেন যে তারা জেলে যাবে, তার মানে তারা অপরাধী উনি জানেন। আর এত বড় বড় কথা তৃণমূলের লোকরা বলছে। কাকলি ঘোষ দস্তিদারকে কেন টিকিট দিয়েছিল? তাকেও তো দেখা গেছিল, তাকে দেখা যায়নি টিকিট নিতে। আবার যদি প্রমাণ হয় তাহলে এরা দুজন তো এখনো প্রমাণ হয়নি। যদি প্রমাণ হয়, যেটা আমাদের দল থেকে বলা হয়, ওনারা কি কাকলি দেবীকে বিজেপিতে চাইছেন? শুনুন, সারদা নারদাটাকে ঝুলিয়ে রেখেছে এবং এটাতে ব্ল্যাকমেল করছে যে দলে জয়েন করো, না হলে ফাঁসাবো। আজ অবধি কেন চার্জশিট দেওয়া হলো না, এটা জানতে চাই। ঠিক এই কথাটাই তো শ্রমিকদাকে বলতে চাইছি, যে প্রমাণ তো করা যাবে না, সেই কারণেই তো গাজর ঝুলিয়ে বলে দিয়েছেন। আজকে প্রমাণ না করে শুধু লোককে বিভ্রান্ত করছেন, লোককে বিভ্রান্ত সৃষ্টি করে করা যাবে না। প্রমাণ নেই, প্রমাণ আপনার যদি ভয় দেখিয়ে আনার হতো, আমরা তো ফার্স্টেই ভাইপোকে বলতাম আয় ভাইপো, আয় ভাইপো, আয় ভাইপো। আমরা তো করিনি। ওইটাই যদি আমরা গাজর দেখিয়ে ভয় দেখিয়ে করব, কারণ সবের মূলে তো সেই ভাইপোর নাম আসছে, এবং ভাইপোকে জেলে যেতেই হবে, ভাইপোকে জেলে যেতেই হবে। তাহলে কি এই রাজ্যে বিজেপির ইস্যু কি হচ্ছে তাহলে ভাইপো? শেষমেশ সব কথাতেই তার নামটা আসছে। কখনো কখনো কোনো ব্যক্তিগত সত্তায় কখনো কোনো ইলেকশন হতে পারে না। ইলেকশন হয় রাজনৈতিক দল যারা ক্ষমতায় আসে, তারা মানুষের, জনগণের উন্নতি করার জন্য। পরিষ্কার কথা, সে বিজেপি আসুক, কংগ্রেস আসুক, তৃণমূল আসুক, CPM আসুক, যেই আসুক না কেন, তাদের প্রথম কাজ হবে মানুষের উন্নতি করা। একটু কথা বলতে দিন, আপনি বড় বেশি কথা বলেন, একটু কথা বলতে দিন। সবার মানুষের উন্নতির জন্য। ব্যক্তিগত সত্তায় কখনো কোনো ইলেকশন হতে পারে না, কারণ ইলেকশন হয় জনগণের জন্য, জনগণের সুবিধার জন্য। সুতরাং শেষ কথা জনগণ বলবে, কোনো নির্দিষ্ট ব্যক্তিগত।
রাজনৈতিক মঞ্চ থেকে ধর্মের বিশেষ একটা ধর্মের কথা বলাটা কি অপরাধ নয়? আপনারা কেন জয় শ্রীরাম বলেন না? পড়তে পারেন না? আমার কাছে রাম রাজনীতির মঞ্চ থেকে শ্রমিকদার মতন একটা আগ মার্কা বামপন্থী লোক আজকে বিজেপির হয়ে গলা ফাটাচ্ছেন, খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। সিপিএম ছিলেন, উনি সিপিএম ছিলেন, আমি খবর পেলাম, এখন বিজেপি হয়ে গেলেন। উনি আগে সিপিএম করতেন। এই দেখুন, আজকে দর্শকদের বলে দিই, আমি জানি উনিও উস্কানিটা পেয়েছেন। একজন যাকে মাস্টার মশাই বলতো রামপাটা, তিনি এই মিথ্যে প্রচার করাচ্ছেন। আমি আজকে একদম বলছি, আমার রাজনৈতিক জীবন শুরু হয়েছে বিজেপি থেকে। হ্যাঁ, আমার পরিবারে সবাই বামপন্থী, কিন্তু আমি কোনোদিনও দল বদলাইনি, ধান্দাবাজিতে আসিনি। এই অসভ্য বর্বর তৃণমূলী সরকারকে এই পশ্চিমবঙ্গ থেকে তাড়াবো আমি সিদ্ধান্ত নিই 2013 সালে। 14 সাল থেকে আমি বিজেপি করছি, এবং এই সমস্ত তোলাবাজ, রংবাজ, অসভ্য বর্বর তৃণমূলদেরকে আমরা তো পশ্চিমবঙ্গ থেকে ছড়াবো। না একটা সাধারণ কথা, রাজনৈতিক মঞ্চ থেকে ইনশাআল্লাহ শব্দটার ধ্বনি কে করে? রাজনৈতিক মঞ্চ থেকে ইনশাআল্লাহ ধ্বনি কেন বলেন উনি? রাজনৈতিক মঞ্চে উনি হিজাব পরে কেন দাঁড়ান? এগুলো এই ধরনের কথা বললে কি ভারতীয় জনতা পার্টি 30% ভোট থেকে কি? আপনি কতদূর জানেন ডক্টর দিলীপ ভট্টাচার্য আমার সম্পর্কে? আপনার মতো অসভ্য লোক দেখিনি মশাই, আপনার মতো অসভ্য লোক দেখিনি। উনি আমার দলের লোক, ওনার সাথে আমার কোনো সম্পর্ক ছিল না। আপনি কি বলবার বলছেন? তো ছিলেন, আপনি তার সাথে ছিলেন। আপনার মতো অসভ্য দেখিনি, আপনি একদম আমার একটা ছোট্ট প্রশ্ন, যে দিলীপ ঘোষের নাম শুনতে শ্রমিকরা তো খেপে গেলেন কেন? কাউন্সিলর বানিয়েছেন সেটা বলুন। ওকে কাউন্সিলর বানিয়েছেন, আপনি নিরপেক্ষ বলবেন না। বলুন আমি কাউন্সিলর। ব্যক্তিগত নয়, কানে দুল তৃণমূল সমানে প্রবীরদার বলছেন আপনাকে এইসব ভুলভাল ইনফরমেশন। ভুল ইনফরমেশন না, কানে দুল তৃণমূলদের নিয়েছেন আপনারা, এখন আপনারা বিজেপিকে নিয়ে এসছেন বিপদে। না ঠিক আছে, ডক্টর দিলীপ ঘোষ কে বলুন, ঠিক আছে। আরে আপনার নামে কেন শুনবো না? ক্রিমিনাল অফেন্স আপনি করেন কে? আমি জানি না, আপনি কথা বলছেন। শুনুন, আমরা ব্যক্তিগত আক্রমণ করি না, উনি কিন্তু মিথ্যে ব্যক্তিগত আক্রমণ করেছেন। এই মস্তানিটা উনার উনারটা করেছে। আমরা কোনো গোপাল হত্যাকারী অ্যাবর্শন করে জেলে যাওয়া মানুষের সঙ্গে নেই। এটা বলতে হবে, রুটি কাপড়া মাকান নিয়ে কথা বলুন। রুটি কাপড়া মাকান এই নিয়ে কথা হবে, ইস্যু নিয়ে। বাচ্চাদের একজন ডাক্তার আমার দলের কর্মী ছিল, ছল লেখে ওইখানে। না ঠিক আছে, ব্যক্তিগত নয়, ব্যক্তিগত। ঠিক আছে ঠিক আছে, একদম বললাম, আপনার মতো ওছালক দেখিনি আমি মশাই। ছাড়ুন তো, স্বরূপটা ঘুরে আসছে। ওকে স্বরূপ কিছু দেখেননি মশাই, স্বরূপ কিছু দেখেননি। ব্যক্তিগত নয়। একটা হচ্ছে রাজ্য না ভাস্কর না প্রবীর, ঠিক আছে। না কোনোদিনও করেছি বলেছে কেন? এটা কি অসভ্যতা? এই রাজনীতি করছেন আপনি, এই সব লোক আপনাদের দলের। বেশ একটা বিরতি নিতেই হচ্ছে। বিরতি ফিরছে, সঙ্গে থাকুন।